আমার মনে হয় ভবানীপুরের লড়াইটা ভবানীপুরবাসীর সাথে, যারা সরকার চালিয়েছে, যারা দিল্লিতে সরকার চালায় তাদের সাথে লড়াই। গরিব মানুষ, বস্তি অঞ্চলে থাকা মানুষ, মধ্যবিত্ত মানুষ ভবানীপুর ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে শহরের অন্যত্র। ভবানীপুরের জমিগুলো আস্তে আস্তে দখল করে নিচ্ছে কয়েকজন মুষ্টিমেয় প্রমোটার, সিন্ডিকেটের নেতা, তৃণমূলের নেতা, কাউন্সিলর। আমাদের পার্টি কলকাতা শহরে 38,000 ডেট পার্মানেন্ট শিফটেড ভোটারের নাম বাদ দেওয়ার তালিকা জমা দিয়েছিল। এটা যদি বাদ দেওয়া যেত, ছাপ্পা ভোট আটকানো যেত, বুথ লুট আটকানো যেত। এটার জন্য এসআইআর করতে হতো কিনা সেটা ইলেকশন কমিশন বলতে পারবে। এবারে চতুর্মুখী লড়াইয়ের মুখোমুখি ভবানীপুর, যদি জোটটা হতো। মানুষকে বাইনারির মধ্যে থেকে বার করতে গেলে একটা তৃতীয় শক্তির অবস্থান দরকার আছে। তোমার বিরুদ্ধে একদিকে শুভেন্দু অধিকারী প্রার্থী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী পার্টি, তৃণমূলকে হারাতে, তৃণমূলকে সিবিআই ইডি ইনকোয়ারিতে সাহায্য করে যেভাবে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে বিজেপি, তাতে বিজেপিকে ভোট দেওয়া মানে আখেরে তৃণমূলকেই ভোট দেওয়া, বা উল্টোটাও সত্যি। তুমি যাদের নাম বললে, যারা হেভি ওয়েট বলে তোমরা কোট আনকোট বলো, তারাও সারপ্রাইজড হবে 4 তারিখে। একটা নির্বাচনের এই লড়াই শেষ হবে না। 2026-এর বিধানসভা নির্বাচনের সবথেকে হটস্পট কেন্দ্র যদি হয় তবে অবশ্যই সেটা ভবানীপুর। সেখানে একদিকে মুখ্যমন্ত্রী তিনি প্রার্থী, অপরদিকে বিরোধী দলনেতা তিনি প্রার্থী। সেখানে দাঁড়িয়ে বামেদের তরুণ প্রার্থী আইনজীবী সৃজীব বিশ্বাস আজ আমাদের সঙ্গে। সৃজীব, অনেক নমস্কার, যে সময় দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ। প্রথমেই বিষয় যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেসও এখানে প্রার্থী দিয়েছে যথেষ্ট, তিনিও যথেষ্ট চেনা লোক। সেখানে দাঁড়িয়ে তোমার লড়াই কতটা কঠিন? লড়াইটা আসলে দুটো হেভিওয়েট প্রার্থীর মধ্যে হচ্ছে না, বা তৃণমূলের নেতা, প্রাক্তন তৃণমূলের নেতার সঙ্গে হচ্ছে না। আমার মনে হয় ভবানীপুরের লড়াইটা ভবানীপুরবাসীর সাথে, যারা সরকার চালিয়েছে, যারা দিল্লিতে সরকার চালায় তাদের সাথে লড়াই। আর ভবানীপুরে মুখ্যমন্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও ভবানীপুরের যা বেহাল দশা, যা 15 বছরে আরও শোচনীয় অবস্থায় দাঁড়িয়েছে, ভোটটা এই নিয়েই হবে। আমরা ভবানীপুরের মানুষকে ধর্মীয় ভাবাবেগে, রামনবমীর মিছিলে উচ্চারোচ্ছরে মাইক বাজিয়ে মিছিল, গুন্ডাগিরি করে এভাবে ভোট হতে দেব না। ভোট মানুষের অভিজ্ঞতার ভিত্তিতেই হবে, রাজনৈতিক কথা তুলে ধরেই ভোট হবে। ভবানীপুর তার থেকে ব্যতিক্রম হবে না। প্রচারে মূলত কোন কোন ইস্যুগুলোকে তুমি নিয়ে যাচ্ছ? দেখো, এক তো মানুষের সহজ সরল রেসপন্স, যেটা 2026-এর নির্বাচনে বলতে পারি পেয়েছি। আমি মানুষের কথাটা বলছি, এর থেকে সিপিআইএম ভালো ছিল। কারণ এই 15 বছরে আমাদের রাজ্যের বা আমাদের ভবানীপুর কেন্দ্রের নিজস্ব সমস্যা যদি বলো, ভবানীপুরে এক একটা স্কুল ছিল খুব নামি দামি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। বেলতলা স্কুল, মিত্র স্কুল, সাউথ সুবারবান স্কুল, চেতলা গার্লস, চেতলা বয়েজ, একটার পর একটা স্কুল ছাত্রশূন্য হয়ে যাচ্ছে। এখানে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, পর্যাপ্ত টিচার নেই, গজিয়ে উঠছে ছোট ছোট প্রাইভেট স্কুল, যার মাইনে 1,500, 2,000 থেকে শুরু, কোথাও 5,000, 6,000। ভবানীপুরের রাস্তাঘাটের অবস্থা বেহাল রাস্তা। বৃষ্টিতে, বর্ষায় একদিন বৃষ্টি পড়লে ভবানীপুরের বিস্তীর্ণ জায়গায় এত জল জমছে, নামতে 2 দিন 3 দিন করে সময় লাগছে। ভবানীপুরের পাড়াগুলোতে এত খারাপ অবস্থা, আইন শৃঙ্খলার, নেশার আড্ডা বাড়ছে, চুরি বাড়ছে, পাড়াগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় যে গরিব মানুষ, বস্তি অঞ্চলে থাকা মানুষ, মধ্যবিত্ত মানুষ ভবানীপুর ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে শহরের অন্যত্র। কুদঘাট, বাঁশদ্রোণী, সোনারপুর, পিকনিক গার্ডেন, ভবানীপুরের জমিগুলো আস্তে আস্তে দখল করে নিচ্ছে কয়েকজন মুষ্টিমেয় প্রমোটার, সিন্ডিকেটের নেতা, তৃণমূলের নেতা, কাউন্সিলর। কাজেই ভবানীপুরটা যেভাবে একটা অর্থনৈতিক, সামাজিক ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে, এই লড়াই, নির্বাচনের লড়াইটা, এবারের নির্বাচনের লড়াই সেই ইস্যুতেই হবে। সৃজীব, এবারে নির্বাচনে বলা যেতে পারে যে এসআইআর একটা অন্যতম ইস্যু, এবং প্রথমে বামপন্থীরাই এই বিষয়টা, মুস্তাকির বানু তিনি এই বিষয়ে মামলা অবধি করেছিলেন, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি সেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হোক বা এসআইআর ইস্যুতে হোক, মুখ্যমন্ত্রী ধারাবাহিক বিরোধিতা করে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন। তোমার মনে হয় যে এসআইআর ইস্যুকে নিয়ে তোমরা প্রথমে লড়াই করলেও এই এসআইআর ইস্যুর ডিভিডেন্ড ভোট বাক্সে তোমরা পাবে না, সেটা তৃণমূলেই যাবে? দেখো, এসআইআর একটা তোমার পলিটিক্যাল লড়াইও বটে।
কেউ মানুষ আমাদের সমর্থন করতে পারে, না করতে পারে। পশ্চিমবঙ্গের 7টা বিধানসভা নির্বাচনে আমরা জিতেছি মানে সরকার গঠন করেছি। 3টে নির্বাচনে আমরা জিততে পারিনি, তার মধ্যে 2টোর ফল 2021 সালে আমাদের ফল অত্যন্ত খারাপ হয়েছে। কি আমরা কি রাজনৈতিক লড়াইতে নেই? আমরা কি মানুষের বিষয়ে ইস্যু নিয়ে রাস্তায় নামছি না? কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ ভোটের লাইনে দাঁড়াতে পারবে কিনা, ভোটের রাজনৈতিক বিভেদের ঝগড়া পাড়া চায়ের দোকানে থাকবে কিনা, এই লড়াই বামপন্থীরা করে এসছে, করবে। এর ফলাফল যদি বলো, এসআইআর এর ফলাফল, এটা আমার মনে হয়েছে ভবানীপুর কেন্দ্র প্রচার করেও মনে হয়েছে, অন্যত্র যতটা খবরাখবর রাখা যায় রাজনৈতিক কর্মী হিসেবে, 60,000 লোকের নাম বাদ গেছে। এখন যার নাম বাদ গেছে তার প্রতি যাদের নাম আছে তাদের সমর্থনটাই আমাদের লড়াই। প্রশ্নটা যাদের নাম বাদ গেছে তারা হয়তো ভোট দিতে পারবে না, কিন্তু যাদের নাম আছে তারা তাদের পাড়ার সহনাগরিক, বুথের সহ ভোটার, মানে যারা কো ভোটার, তাদের প্রতি তাদের সমর্থনটাই আমাদের সমর্থন। লড়াইটা রাজনৈতিক লড়াই, শুধুমাত্র ভোটের ইভিএমের বাক্সের লড়াই হতে পারে না। আর যদি তুমি ভোট বাক্সের কথা বলো, সাধারণ মানুষ দেখেছে কিভাবে আমরা এসআইআরকে প্রথম দিন থেকে একটা রাজনৈতিক লড়াই হিসেবে, সংগ্রাম হিসেবে নিয়েছি, এবং এর শুরুটা কিন্তু আরও আগে হয়েছে। আমাদের পার্টি কলকাতা শহরে 38,000 ডেট পার্মানেন্ট শিফটেড ভোটারের নাম বাদ দেওয়ার তালিকা জমা দিয়েছিল। এটা যদি বাদ দেওয়া যেত, ছাপ্পা ভোট আটকানো যেত, বুথ লুট আটকানো যেত। এটার জন্য এসআইআর করতে হতো কিনা সেটা ইলেকশন কমিশন বলতে পারবে, কিন্তু এসআইআর করো আর এসআইআর না করো, আমরা বলেছিলাম অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও। তার খেসারত সাধারণ মানুষ ইলেকশন কমিশন যেভাবে দিয়েছে তা হলো 3 দিন 7 দিনের নোটিশ দিয়ে মানুষকে লাইনে দাঁড় করানো। এ বিষয়ে আমরা সর্বক্ষণ রাস্তায় থেকেছি, আছি, ভবিষ্যতেও থাকবো। একটা নির্বাচনের এই লড়াই শেষ হবে না। একটা জিনিস, যে তোমরাও যে ইস্যুর কথাগুলো বললে, তুমি যে ইস্যুগুলো কথা বললে, এসআইআরের বিষয়ে তোমার যে অবস্থান বা তোমার পার্টির যে অবস্থান বা তোমার ফ্রন্টের যে অবস্থান, সেই একই বক্তব্য কংগ্রেসের তরফ থেকেও হচ্ছে। কিন্তু এবারে চতুর্মুখী লড়াইয়ের মুখোমুখি ভবানীপুর, যদি জোটটা হতো মনে হয় না যে ভালো হতো? দেখো, এটা একটা বড় প্রেক্ষিতে প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জোট জোট নয়, এটা আসল বিষয় নয়। আমার মনে হয়েছে আমরা জোট করেছিলাম কেন আর জোট করছি না কেন, দুটোরই এজেন্ডা সেম। তৃণমূলকে হারাতে, বিজেপিকে ভোট হারাতে এই রাজ্যে একটা তৃতীয় শক্তির দরকার ছিল। এবার তুমি সেটা একসাথেই লড়ো, তুমি সেটা আলাদাই লড়ো, মানুষকে বাইনারির মধ্যে থেকে বার করতে গেলে একটা তৃতীয় শক্তির অবস্থান দরকার আছে। সেটা যদি আলাদা লড়েও তৃতীয় শক্তিকে উত্থান হতে পারে তাহলে হবে, আর যদি আলাদা না লড়েও হতে পারে হবে। এই প্রশ্নটা হচ্ছে মানুষ তৃতীয় শক্তিকে বেছে নেবে কি নেবে না, এটা একটা মানুষের সিদ্ধান্তের উপর তোমায় ভরসা করতে হবে, যেটা 4 তারিখের আগে উত্তর পাবে না। জোট করে সফল না না করে সফল, এর উত্তর এভাবে দেওয়া যাবে তৃতীয় শক্তি হিসেবে ভবানীপুরে যদি কংগ্রেস তৃতীয় শক্তি হয়, তাহলে সেটা তোমার মনে হয় যে ভালো হবে? না, অবশ্যই আমার সেটা ভালো লাগবে না। প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষ কাকে বেছে নেবে। সাধারণ মানুষ যদি দেখে যে কোনো একটা জায়গায় কোনো একটা ওখানকার যা অবস্থা, তাতে দেখা গেল তৃতীয় শক্তি, আর ধরা যাক কোনো একটা কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় আসনে উঠে এসছে কি প্রথম হয়েছে, তার মানে বুঝতে হবে সেখানকার লোক কংগ্রেসকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। কোনো আসনে দেখা গেল বামপন্থীরা প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, সেখানে বুঝতে হবে সেখানে বামপন্থীদের বেছে নিয়েছে। প্রত্যেকটা বিধানসভার আলাদা আলাদা একটা জায়গা থাকে। আমাদের যা সংগঠন কর্মী, আমাদের মনে হয় যে আমরা মানুষের কাছে যথেষ্ট রকমভাবেই পৌঁছতে পারছি, আরও পৌঁছবো নির্বাচন অবধি। তোমার বিরুদ্ধে একদিকে শুভেন্দু অধিকারী প্রার্থী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রার্থী। বিরুদ্ধে এরা তোমার 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 এই প্রার্থী সম্পর্কে কি বল? না, প্রার্থী সম্পর্কে বলে কী হবে, এরা তৃণমূলে থাকাকালীন যে পরিমাণ দুর্নীতি করেছে, আর তৃণমূলের সমস্ত দুর্নীতির দলীয় নেত্রী হিসেবে বলো, অ্যাডমিনিস্ট্রেটিভ নেত্রী হিসেবে বলো, সমস্ত দায় মুখ্যমন্ত্রী। আমরা সবসময় বলি ভবানীপুরবাসীর দায়িত্ব একটু বেশি, কারণ এ রাজ্যে অন্য কেন্দ্রে যেভাবে মানুষের দায়িত্ব পালন করতে হয় তৃণমূলকে হারানোর জন্য, এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রার্থী বলে আরও বেশি দায়িত্ব নিতে হবে। সাথে শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপি পশ্চিমবাংলায় বাংলা বিরোধী আন্দোলন করেছে, যেভাবে পশ্চিমবাংলায় তুমি একটার পর একটা ইস্যুতে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত টাকা ফান্ড পশ্চিমবাংলায় 100 দিনে কাজ করেছে তাদের না দেওয়া থেকে শুরু করে, বাংলার থেকে একজনকেও পূর্ণ দপ্তর দিয়ে মন্ত্রিসভায় 2 টার্মে পাঠায়নি, বিজেপি করেনি। তার মানে বিজেপি বাংলা বিরোধী পার্টি, তৃণমূলকে হারাতে, তৃণমূলকে সিবিআই ইডি ইনকোয়ারিতে সাহায্য করে যেভাবে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে বিজেপি,
তাতে বিজেপিকে ভোট দেওয়া মানে আখেরে তৃণমূলকেই ভোট দেওয়া, বা উল্টোটাও সত্যি। শুধু ডিফারেন্সটা হচ্ছে বিজেপি এবারের ভোটে নির্বাচনের হার মেনে না নিতে পেরে মানুষের উপর এসআইআর চাপিয়ে দিয়েছে। গরম বাড়ছে, তার মধ্যেই প্রচার সারতে হচ্ছে, ফলে কিছু বিষয় তো মানতে হয়। ডায়েট কিছু করা হচ্ছে? মোটামুটি এখন ডায়েট সারা বছরই করি, নির্বাচনের সময় একটু জলটা বেশি খেতে হয় কারণ গরম বাড়ছে বলে, আর কিছু না। মানে কষ্টটা মনের মধ্যে কার ব্যাপার। তোমার যদি সাংবাদিকতা করতে কষ্ট লাগবে না, যদি তুমি ভালোবাসো জিনিসটাকে। তোমার কি মে মাসে তোমাদের স্টোরি করতে হচ্ছে না? তোমার কি কষ্ট হচ্ছে না? সবাই সবার নিজস্ব ক্ষেত্রে নিজস্ব পেশায় কষ্ট করে, আমরা সবাই করি, এটা আলোচনার বিষয়বস্তু হতে পারে না। আমার শেষ প্রশ্ন, এরাম একটা কঠিন লড়াই, সেখানে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাকি দ্বিতীয় হওয়ার ক্ষেত্রে না, আত্মবিশ্বাসী? একদমই না। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রথম যখন প্রচার করেছিলাম, যেদিন আমার মনে আছে একটা মিছিল হয়েছিল ভবানীপুর চত্বরে, পরের দিন আমরা কালীঘাটে, পটুয়াপাড়ায় অঞ্চলে প্রচার করেছি। যে পরিমাণ রেসপন্স পেয়েছি শেষ 4টে নির্বাচনে দেখিনি। এবারের নির্বাচন কিন্তু 2019, 21 বা 24-এর মতো নির্বাচন হবে না। ভবানীপুরে কিন্তু, যে তুমি যাদের নাম বললে, যারা হেভি ওয়েট বলে তোমরা কোট আনকোট বলো, তারাও সারপ্রাইজড হবে 4 তারিখে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ভবানীপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাসের সঙ্গে, এবং কঠিন লড়াই, কিন্তু তার মধ্যে থেকেও তার যেটা বক্তব্য যে বিগত নির্বাচনগুলির মতো ফলাফল ভবানীপুরে এবারে হবে না, ভবানীপুরে ফলাফল যথেষ্ট ভালো হবে, এমন বিষয়ে কিন্তু আত্মবিশ্বাসী শ্রীজীব। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।